স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে। তো আমরা নতুন যারা রেসিডেন্সি লং ব্যাচ অথবা রেসিডেন্সি প্রোগ্রামের জন্য ম্যাট্রিক্স পয়েন্টের সাথে যুক্ত হয়েছেন সবার জন্যই এই ওরিয়েন্টেশন ক্লাস। পাশাপাশি এমফিল ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন আপনাদের অনেকেরই হয়তো জানা আছে অথবা কারো জানা নেই। জানতে হবে এমফিল ডিপ্লোমা যে কোর্স কারিকুলাম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, রেসিডেন্সির যে কোর্স কারিকুলাম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুইটা একই অর্থাৎ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আলাদা কিছু নাই, দুটা একই ওয়েতে। যারা রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছেন তারা এমফিল ডিপ্লোমা দিতে পারবেন, আবার যারা এমফিল ডিপ্লোমা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা রেসিডেন্সি পরীক্ষা দিতে পারবেন। আমি ডাক্তার শাহাদাত জুয়েল আপনাদের সাথে আজকে ওরিয়েন্টেশনে আছি। আশা করছি এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আপনি বুঝতে এবং জানতে পারবেন আপনার কতটুকু পড়া উচিত, কি পড়া উচিত এবং ম্যাট্রিক্স পয়েন্ট আপনাকে কিভাবে গাইড করছে। যাই হোক, আমরা তাহলে শুরু করি। শুরুতেই আমরা একটু দেখে নিব, অনেকেই হয়তো প্রথমবার অ্যাপেয়ার করছেন রেসিডেন্সি অথবা এমফিল ডিপ্লোমা যে পরীক্ষাই হোক। তো কোশ্চেন, ফ্যাকাল্টি, সাবজেক্ট এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, প্রথম সেগমেন্টে এটা থাকছে। তো ম্যাট্রিক্স পয়েন্ট সম্পর্কে যদি একটু জেনে নেই, আমরা শুরু করেছিলাম 2016 এবং আমাদের যেই পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্য থেকে চান্স পেয়েছেন 2017 যেই মার্চ সেশনে 86 এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছে এবং শেষে 2021 এমফিল ডিপ্লোমা চান্স পেয়েছে অ্যারাউন্ড 220 প্লাস এবং লাস্ট রেসিডেন্সি যেটা ছিল সেটা 215 প্লাস। তো এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। অবশ্যই ইতিমধ্যে যারা প্রিপারেশনের সাথে আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন বা পেরেছেন। আমাদের বিভিন্ন সেলিব্রেশন প্রোগ্রাম, আমরা পরীক্ষার পরে যারা চান্স পেয়েছেন তাদের নিয়ে একটা সেলিব্রেশন প্রোগ্রাম করে থাকি এবং পাশাপাশি যাদের ভাগ্য সহায় হয়নি তাদেরকে যে আমরা ভুলে যাই বিষয়টা কিন্তু তা না, এবং এটার একটা ম্যাক্সিমাম পোর্শন আমাদের সাথে দেখা করতে আসেন এবং পরবর্তী প্রিপারেশন আসলে কিভাবে নেওয়া উচিত, কেন তার হয় নাই, ল্যাকিংস কোথায়, এই বিষয়গুলো কিন্তু আমরা শুনে থাকি এবং সেই অনুযায়ী তার পরবর্তী প্রিপারেশনের গাইডেন্সটা হয়ে থাকে। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আপনি যদি এই ডিগ্রির জন্য লেগে থাকেন পড়াশোনার সাথে তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব। কিভাবে আমরা আসি, একটু খেয়াল করে দেখেন যে রেসিডেন্সি অথবা এমফিল ডিপ্লোমাতে এই 4টা ফ্যাকাল্টিতে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ একটা হলো ফ্যাকাল্টি সার্জারি, ফ্যাকাল্টি মেডিসিন, ফ্যাকাল্টি বেসিক এবং ফ্যাকাল্টি পেডিয়াট্রিক্স। 4টা প্রশ্ন, 4টা সেট। ফ্যাকাল্টি অফ সার্জারি এখানে অ্যারাউন্ড 22 থেকে 24টা মতো সাবজেক্ট আছে। অর্থাৎ অর্থোপেডিক্সে যিনি পরীক্ষা দিবেন তার প্রশ্ন, যিনি ইউরোলজি, যিনি ইএনটি, যিনি অপথালমোলজিতে পরীক্ষা দিচ্ছেন একই প্রশ্ন। সেমভাবে মেডিসিনেও যিনি কার্ডিওলজি পরীক্ষা দিচ্ছেন, যিনি নিউরোলজি দিচ্ছেন, যিনি ফিজিক্যাল মেডিসিন দিচ্ছেন, যিনি ইন্টারনাল মেডিসিন দিচ্ছেন, একটাই প্রশ্ন। একই রকমভাবে বেসিক এবং পেডিয়াট্রিক্স। তাহলে এই জায়গাটা আমি আপনাদের বোঝাতে পেরেছি প্রশ্নের ভাগগুলো। এখন এই 4টা ফ্যাকাল্টির মধ্যে কিছু মিল আছে। মিল কেমন? প্রশ্নগুলো আসে কোত্থেকে? আপনি বিগত ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যা পড়াশোনা করেছেন সেখান থেকেই প্রশ্নগুলোর অবতারণা। এখন এটা তো একটা বিশাল জায়গা যে ফার্স্ট ইয়ার থেকে 5-6 বছরের পড়াশোনা কিভাবে আপনি আসলে শেষ করবেন। তো আমরা এই অ্যাডমিশন টেস্টের জন্য একটা কন্টেন্ট লিস্ট তৈরি করেছি এবং সেখানে সবগুলো সাবজেক্টেরই যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং আসতে বাধ্য সেগুলো নিয়ে একটা কন্টেন্ট লিস্ট তৈরি করা হয়েছে, যেটা আমরা পরবর্তী সেগমেন্টে দেখব। অ্যারাউন্ড 32টার মতো ক্লাস সেখানে থাকে। এখন
এই চারটা ফ্যাকাল্টির যেই রেসিডেন্সিতে 200 নাম্বার, এমফিল ডিপ্লোমাতে 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। তো রেসিডেন্সি নিয়ে যদি বলি, এই 200-র মধ্যে 155 থেকে 60টা প্রশ্ন সেম থাকে। মেডিসিনও যা থাকবে, সার্জারিতেও তা থাকবে, বেসিকেও তা থাকবে, পেডিয়াট্রিক্সও তা থাকবে। কোন 160টা, কোন 155টা? বেসিক পোর্শনটুকু। বেসিক পোর্শন মানে ফার্স্ট ইয়ার থেকে আপনি ফোর্থ ইয়ার পর্যন্ত যা পড়েছেন ওটাকে আমরা বেসিক কাউন্ট হিসেবে ধরব। তাহলে ওই জায়গাগুলো এদের জন্য সেম। শুধু ক্লিনিক্যাল পোর্শনে গিয়ে মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন রিলেটেড প্রশ্ন, সার্জারির ক্ষেত্রে সার্জারি রিলেটেড প্রশ্ন, মানে 40 থেকে 45টা প্রশ্ন আপনার ক্লিনিক্যাল রিলেটেড থাকবে। এখন আপনি বলতে পারবেন বেসিকে কি থাকবে? বেসিকে যারা পরীক্ষা দিবে তাদের কষ্টটা একটু বেশি। কীরকম? বেসিক যারা, তাদের 200-র মধ্যে প্রশ্ন থাকে হলো ক্লিনিক্যাল 30টা। তার মধ্যে দেখা যায় যে 16 থেকে 18টা থাকে হলো মেডিসিন, আর 12 থেকে 14টা থাকে হলো সার্জারি থেকে। অর্থাৎ তাদের পড়ার পরিমাপটা কিন্তু আরেকটু বেশি। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু দেখে নেই যে এই জায়গাগুলো, মানে এটা হলো মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে কতগুলো সাবজেক্ট আছে, 20টার মতো আছে। ঠিক আছে, পাশে আমরা দেখছি সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে অ্যারাউন্ড প্রায় আছে 22টা, এবং এখানে দেখছি আমরা 7টা, মানে হিউজ কিছু সাবজেক্ট এখানে যোগ করা আছে। এইটা হলো আমরা করেছি রেসিডেন্সির জন্য, এই অংশটা করেছি নন রেসিডেন্সি মানে এমফিল ডিপ্লোমার জন্য। তার মানে রেসিডেন্সিতে সার্জারি ফ্যাকাল্টি আছে 22টা, এবং নন রেসিডেন্সি মানে এমফিল ডিপ্লোমাতে সার্জারি ফ্যাকাল্টি আছে 7টা। এই সবগুলোই আপনারা গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নাই। একই রকমভাবে বেসিক ফ্যাকাল্টি, একই রকমভাবে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি। পেডিয়াট্রিক্সের মধ্যে আমরা দেখছি ডিসিপ্লিনে টোটাল আছে 7টা, এবং এখানে আছে 1টা চাইল্ড হেলথ। তো আমরা ভিডিওটা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, যাতে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, কীভাবে পড়াশোনা করবেন, কোন বইগুলো ফলো করবেন, সব আলাদা আলাদা করে সেভাবে ভাগ করা আছে। তো আমি আরেকটু যদি ভূমিকা কথাবার্তা বলি, যে আমাদের এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেখানে 3 ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ, একটা হলো যে রিকলিং বেসড প্রশ্ন থাকে, তারপরে একটা থেকে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কিছু প্রশ্ন থাকে, বুঝতে হবে লেভেলটা। আরেকটা হলো কোরিলেশন জাতীয় প্রশ্ন, মেকানিজম জাতীয় প্রশ্নগুলো বেশি থাকে। তো এটার পাশাপাশি যদি আমি বলি যে আপনারা কোন প্রশ্নগুলোর মধ্যে বেশি আটকে যান, আপনারা রিকলিং জায়গাটাতে অনেকেই বেশ ভালো বলতে পারেন, ওকে ফাইন। লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কিছু প্রশ্ন ট্রু ফলস কীভাবে হবে সেই জায়গাটাতেও হয়তো 50-50 একটা বোঝা যায়, কিন্তু কোরিলেশন জাতীয়, মেকানিজম জাতীয় জায়গাগুলোতে কিন্তু আটকে যাওয়ার প্রবণতাটা একটু বেশি। এবং আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে এমডিএমএস এই জায়গাটাতে যে আপনার চয়েস দিতে পারবেন একটা সাবজেক্ট, এবং ইনস্টিটিউশন চয়েস করতে পারবেন 3টা। তাহলে অবশ্যম্ভাবীভাবে যে আপনার এখানে চান্স পাওয়াটা কতটা ডিফিকাল্ট এটা একটু চিন্তা করতে হবে। কীরকম? প্রতিটা ইনস্টিটিউশনে আপনার জন্য সিট হলো 3 থেকে 5টার মতো, অর্থাৎ আপনাকে সর্বোচ্চ 12 থেকে 15 জনের মধ্যে থাকতে হবে। এখন এই বিষয়টা কেন এইরকম অবস্থায় এসে দাঁড়িয়ে আছে? এমবিবিএস যারা ডিগ্রি করেছেন, খুব বড় একটা ডিগ্রি, কিন্তু এটা স্যাচুরেশনটা এখন অনেক বেশি, যে কারণে আপনাকে টিকে থাকতে হলে একটা ডিফারেন্ট একটা ডিগ্রি আপনার প্রয়োজন। সেই তাগিদ থেকেই কিন্তু এই ডিগ্রি করার পেছনে আমরা খুব মরিয়া হয়ে উঠেছে, এবং সেটা দরকার, সেটা বিভিন্ন কারণে দরকার। সামনাসামনি যখন আমরা ক্লাসে থাকবো সেটা নিয়ে তখন কথা হবে। এখন অনেকেই আমরা পার্ট 1, অনেকেই আমরা এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি পরীক্ষা দিয়ে থাকি। তো দেখা যায় যে বছরের শুরুতে আমরা জানুয়ারি যদি চিন্তা করি পার্ট 1, মার্চে এমফিল ডিপ্লোমা, জুলাইতে আবার পার্ট 1, আবার নভেম্বরে রেসিডেন্সি।
4টা জায়গাতে যদি আমরা পরীক্ষা এভাবে দিয়ে থাকি, সবার আগে পূর্ব শর্ত হলো আপনার প্রিপারেশন। তো প্রিপারেশন যদি আপনার আপ টু দ্য লেভেল বা আপ টু দ্য মার্কে যদি না যায়, তাহলে 4 বছরে 4বারই কিন্তু আপনার মন খারাপের জায়গাটা থাকবে। এবং চিন্তা করে দেখেন, এই 60বার যদি আপনার বছরে মন খারাপ হয়, তাহলে আপনি প্রিপারেশনটা আসলে কখন দিবেন? তাহলে শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে ফোকাস অন প্রিপারেশন। এটার আগে আমরা প্রথমে চিন্তা করি কোন সাবজেক্টে দিব, তারপরে কোনটাতে দিলে একটু দ্রুত চান্স পাওয়া যাবে, এগুলো নিয়ে অনেকে একটু চিন্তা করে থাকি। এই পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে সম্পৃক্ত অনেক বছর, 10 বছরের উপরে হয়ে যাচ্ছে, এবং এখানে বলতে পারেন আমি সব জানি পোস্ট গ্র্যাজুয়েশনে এই জায়গাগুলো থেকে কিভাবে একজন ডক্টরকে এই মিডলে যে অবস্থা একজন ডক্টর এখান থেকে বের করে নিয়ে আসতে হয় সেটা আমার জানা আছে। কিন্তু পাশাপাশি লাগবে হলো আপনার টেবিলে বসার জন্য সময়। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, সংসার, বাচ্চা কাচ্চা, চারদিকে সব দিকে সামলে নিজের পড়াশোনার জায়গাটায় ডিউটি করে বের করাটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে এই জায়গা থেকে সময় সেভ করে কিন্তু এই একটা পর্যায়ে কিন্তু আসতে হবে। একদিকে যেরকম আমি বলেছি এটা একটু কঠিন, এবার যদি আমি একটু সহজ করার কথা বলি, আপনি যদি পড়াশোনার সাথে পরীক্ষার জন্য লেগে থাকেন, অ্যাডমিশন পরীক্ষা বলেন বা যে ধরনের প্রতিযোগিতা পরীক্ষাগুলো বলেন, একটা প্রিপারেশনের জন্য লেগে থাকেন, তাহলে কিন্তু আপনার চান্স হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু লেগে থাকবেন কিভাবে? এই জন্য প্রয়োজন হলো ক্লাস, এই জন্য প্রয়োজন হলো একটা সঠিক গাইডেন্স। এখন ম্যাট্রিক্স পয়েন্ট হিসেবে আপনাকে আমি এনশিওর করছি যে ক্লাস, সেখানে আপনি কতক্ষণ সময় দিবেন, আপনি আমাদের যে লেকচার শিট আছে সেখানে কতক্ষণ সময় দিবেন, আমাদের যে ম্যাট্রিক্সের বই আছে সেখানে কতক্ষণ সময় দিবেন, এবং পার্টলি টেক্সট বইগুলো আছে, অ্যাটলাস বই আছে, সেখানে কতক্ষণ সময় দিবেন, সবগুলো কিন্তু ছক করা। কিভাবে প্রিপারেশন নেবেন সেটাও কিন্তু ছক করা। আপনি প্যাথোলজি পড়তে বসে কখনো চিন্তা করার দরকার নেই আমার বায়োকেমিস্ট্রি বাকি আছে, আমার ক্লিনিক্যাল বাকি আছে। আমাদের সব প্রি প্ল্যান্ড, কখন কিভাবে আপনাকে পরিচালনা করতে হবে। তাহলে এই জায়গাটায় আপনার প্রয়োজন পেশেন্স, ধৈর্য এবং টেবিলে সময় দেওয়া। রেসিডেন্সি পরীক্ষা দেওয়ার আগে আপনাকে প্রতিটা চ্যাপ্টার, যে লেকচারগুলো আমরা ভাগ করেছি, ধরে নিলাম সেল ইনজুরি, 5 বার রিভিশন দিতে হবে। এবং চান্স পাওয়ার মূল মন্ত্র হলো রিভিশন, রিভিশন এবং কীভাবে দিতে হবে সেটা আমাদের সব কিছু করা আছে। আপনি শুধু সেই অনুযায়ী পড়াশোনাটা করে যাবেন। এবং আমি আপনাকে কথা দিতে পারি, এই সিকোয়েন্স যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার চান্স হবে। এবং আপনি এই সিকোয়েন্স মেনটেন করতে পারছেন কি না সেটার জন্য কিন্তু 1 বছর অপেক্ষা করার দরকার নাই। আমাদের কিন্তু সেইভাবে সেট করা আছে। কীরকম? যে আপনি সেল ইনজুরি দিলেন, পড়াশোনা করলেন, ক্লাস টেস্ট আমরা রেখেছি 25, আপনি যদি 21 বা তার উপরে পান তাহলে বুঝতে হবে আপনার পড়াটা হয়েছে। ওকে, আপনি যদি 18 থেকে 20 পান, পড়া হয়েছে, কিন্তু আপনাকে আরও আপ টু ডে মার্ক হইতে হবে। 17 বা তার নিচে যদি পান তাহলে বুঝতে হবে সেই চ্যাপ্টার আপনার পড়া হয়নি। তাহলে আপনি প্রথম সপ্তাহ থেকে আপনি জানেন যে আপনার আসলে পড়াশোনাটা কী অবস্থায় আছে। পাশাপাশি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যারা অফলাইনে আছেন তারা তো কন্ট্যাক্ট করছেনই, এবং আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে অনলাইনে যারা আছেন, যদি সম্ভব হয় অফলাইনে ক্লাস করা অবশ্যই সেটা করে নেবেন। এবং যখন ঢাকায় আসেন অবশ্যই আমাদের সাথে তখন দেখা করবেন। সাইকোলজিক্যালি অনেক বেশি বুস্ট আপ থাকা যায়, অনেক বেশি বুস্ট আপ থাকা যায়। তো যাই হোক, আমাদের রেসিডেন্সির এই প্রিপারেশনের পরের ধাপ, পরের সেগমেন্টগুলোতে আমরা চলে যাব। আর এটাও পাশাপাশি বলে রাখছি যে রেসিডেন্সির পাশাপাশি আমাদের পার্ট 1 আছে, আমাদের MPH প্রোগ্রাম চালু আছে, খুব ভালোভাবেই চালু আছে। পার্ট 1-এ মাদার সাবজেক্টের পাশাপাশি আমাদের ডার্মাটোলজি, অ্যানেস্থেশিয়া, ENT সেই কোর্সগুলোও কিন্তু আমাদের চালু আছে। সামনে আমরা MCPS খুলতে যাচ্ছি। তো ম্যাট্রিক্স পয়েন্ট যেই ব্রাঞ্চ, হাতিরপুল ব্রাঞ্চ আছে, যারা এখানে
সম্ভব ক্লাস করবেন, এবং উত্তরা ব্রাঞ্চ আছে, সেখানেও সামনাসামনি এসে ক্লাস করা সম্ভব। এবং যারা ঢাকার বাইরে আছেন তারা অনেকেই আমাদের এখানে এসে ক্লাস করেন, আর যাদের পক্ষে একদমই সম্ভব না তারা অনলাইনে সেভাবে গুছিয়ে নিচ্ছেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এই সেগমেন্টে চলে আসব একাডেমি কিভাবে এই প্রোগ্রামটা অপারেট করবে। তো শুরুতেই আমরা যদি একটু দেখি, এখানে অলরেডি একটা কন্টেন্ট লিস্ট তৈরি করা আছে। তো এই যে এক্সামগুলোতে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি যে সাবজেক্টগুলো পড়াশুনো করেছেন সেগুলোকে নিয়ে আমরা এন্ট্রান্স এক্সামের জন্য একটা বলতে পারেন সিলেবাস তৈরি করেছি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনি লেকচার 1 থেকে শুরু এবং লেকচার 26 পর্যন্ত, এগুলো হলো বেসিক পার্ট। বেসিক পার্ট মানে শুধু বেসিক ফ্যাকাল্টির জন্য ব্যাপারটা কিন্তু তা না। এই যে আপনার রেসিডেন্সিতে যে 200 নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে এই 26টা লেকচার থেকে প্রশ্ন থাকে ইউজুয়ালি প্রায় 155 থেকে 160-এর মতো। আর এই অংশটা হলো ক্লিনিক্যাল। তো এই ক্লিনিক্যাল অংশটা একটু দেখাই। ফ্যাকাল্টি অফ সার্জারিতে এখানে ক্লিনিক্যাল থাকে হলো আমাদের 5টা এক্সটেন্সিভ ক্লাস, তারপরে মেডিসিনে আছে 6টা এক্সটেন্সিভ ক্লাস, পেডিয়াট্রিক্সে আছে 5টা, এবং যারা বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের কিন্তু কষ্টটা একটু বেশি। কীরকম? তাদের থাকবে 8টা ক্লাস। এখন কেন 8টা ক্লাস বেসিকে যারা দিবেন? কারণ আপনাদের 200-র মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে 30টার মতো আপনাদের ক্লিনিক্যাল প্রশ্ন থাকবে, আর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স তাদের দেখা যাবে 40 থেকে 45টার মতো থাকছে। তো বেসিকে এই যে 30টার মতো প্রশ্ন থাকছে, এখানে দেখা যায় 18টার মতো প্রশ্ন আসে মেডিসিন থেকে, আর 12টার মতো প্রশ্ন আসে ইউজুয়ালি সার্জারি থেকে। তো সেই জন্য আপনাদের একটু ক্লাসের সংখ্যাটা বেশি থাকে, এবং লেকচার শিটগুলো কিন্তু সেভাবে করা আছে। যারা অনলাইনে ক্লাস করছেন তাদের অলরেডি লেকচার শিট আপনার সাথে আছে। আমরা ক্লাসগুলো যেভাবে নিচ্ছি এই লেকচার ওয়াইজ, এখন এটা মনে করার কোনো কারণ নাই যে এক থেকে শুরু হয়ে একদম ক্রমান্বয়ভাবে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। আমরা একটা সিকোয়েন্স তৈরি করেছি, প্যাথোলজিগুলো একসাথে আছে, মাইক্রো একসাথে আছে, ফার্মা একসাথে আছে, এবং ফিজিওলজি একসাথে আছে। তো আমরা ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করি যাতে আপনি 2-3টা সাবজেক্ট একাধারে পড়ার একটা সুযোগ যাতে সেক্ষেত্রে তৈরি হয়। এখন মনে করেন আপনি একটা ক্লাস করলেন, ধরে নিলাম আমাদের জিআইটি ক্লাসটা হলো, জিআইটি ক্লাস যেমন সবার জন্য লেকচার 20 যেটা দেয়া আছে। তো এই ক্লাস করার পরে আপনি নেক্সট যেদিন ক্লাস করবেন তার আগে অবশ্যই আপনাকে সেটার একটা পরীক্ষা দিয়ে দিতে হবে। পরীক্ষাটা হলো 25 নাম্বারের পরীক্ষা। আমি ধীরে ধীরে পরীক্ষার বিষয়টা এবার একটু কথা বলি। তো এই 25 নাম্বারের পরীক্ষা আপনি সেটা দেওয়ার পরে আপনি দ্বিতীয় ক্লাসটা করবেন। আপনাকে এই যে পুরো যে কন্টেন্ট লিস্ট আছে, দেখা যাচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ অ্যারাউন্ড টোটাল 32+ যে লেকচার, এগুলো আপনাকে করতে হবে। তো স্বাভাবিকভাবে আপনি একটা এত বড় ডিগ্রি নেয়ার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিবেন, এই কষ্টটুকু তো আপনাকে অবশ্যই করতে হবে, এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মন থেকে আসলে ডিগ্রিটা করতে চান কি না, হ্যাঁ, নাকি এখনও সেই সময়টা সেভাবে আপনার আসে নাই। আমরা জানি এই বয়সে এসে পারিবারিক, তারপরে আপনার নিজের ডিউটি বলেন বা অন্যান্য সময় সব কিছু ঠিক রেখে পড়াশোনা করাটা কিন্তু অনেক কঠিন কাজ, এবং এক্ষেত্রে লেডি ডক্টরদের জন্য এটা আরও বেশি কঠিন। তাহলে এই 32টা ক্লাস প্লাস মাইনাস যেটা বলছিলাম, এগুলো প্রতিটা ক্লাস করার পরে আপনাকে একটা 25 নাম্বারের ক্লাস টেস্ট দিতে হবে। এখন আমরা কিন্তু আপনাকে আগে থেকেই বলে দিতে পারবো যে আপনি
প্রিপারেশনের সঠিক জায়গাটায় আছেন কিনা। এখন সেটা বোঝার উপায় কি? আচ্ছা, সেটা বোঝার উপায় হলো এই যে 25 নম্বরে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, এখানে যদি আপনি 20, 21, আমরা বলে থাকি 21 এবং তার বেশি যদি আপনি পান, তাহলে বুঝতে হবে যে আপনি ওই লেকচারের জন্য ট্র্যাকে আছেন, মানে পড়াশোনাটা আপনার হয়েছে। আর যদি দেখা যায় 18 থেকে 20 পাচ্ছেন, তাহলে বুঝতে হবে না, এখানে আপনার পড়া হয়েছে, বাট আপনাকে এই লেকচারে বা ওই চ্যাপ্টারে আরেকটু বেশি সময় দিতে হবে। আর যদি দেখেন 17 বা তার নিচে আসছে, তাহলে বুঝতে হবে নো, আপনাকে এই লেকচারটা আবার ভালো করে পড়তে হবে। তাহলে আপনি কিন্তু প্রতি সপ্তাহে বুঝে যাচ্ছেন আপনি ঠিক গতিপথে আছেন কি না। আচ্ছা, এবার আমরা আবার এখানে ফেরত আসি। তো এই যে 32টা লেকচার যেটা বলছেন, এটা পড়ার জন্য বেশ কিছু ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, আপনি শুধু লেকচার শিট পড়ে চলে গেলেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। অনেক কমন পাবেন লেকচার শিট থেকে, এটা ঠিক। তবে হ্যাঁ, কমন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভেতরের যে মেকানিজমগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই বুঝতে হবে। এমন না যে লেকচার শিট পড়ে গেলেই কিন্তু সব বুঝে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এই লেকচার শিটের সাথে আমাদের ক্লাসের একটা কোরিলেশন আছে, এবং ক্লাস না করে শুধু লেকচার শিট করে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, তাহলে দুইটাকে আপনাকে একটা সমন্বয় অবশ্যই করতে হবে। এখন এগুলো করার জন্য আসলে কি কি প্রয়োজন হয় সেটা নিয়ে আমি আসছি, সেটা নিয়ে আমি বলছি। তার মধ্যে পরীক্ষা নিয়ে আরেকটু কথা বলে নিই। পুরো 32টা প্লাস মাইনাস যে লেকচার আছে, এগুলো আপনাকে পরীক্ষার আগে 5 বার গুনে গুনে শেষ করতে হবে, 5 টাইমস। ঠিক আছে, তো চিন্তা করতে পারেন এতবার পড়ার আসলে সময় পাওয়া যাবে কিনা। হ্যাঁ, পাওয়া যাবে যদি আপনি সেটা চান। যদি আপনি সেটা চান তাহলে অবশ্যই সেই সময়টা পাওয়া যাবে। এখন কীরকম তাহলে হতে পারে? ম্যাট্রিক্স আপনাদের যে স্টাইলে যেভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রেখেছে, এর মাধ্যমেই কিন্তু আপনার অলরেডি 4 বার পড়া হবে। পাশাপাশি আপনার নিজের পড়তে হবে আরেকবার। এই হলো টোটাল 5। তাহলে কীরকম? এখন মনে করেন যে নিউপ্লাসিয়া, এটা যখন ক্লাস টেস্ট দিবেন আপনি, তার মানে আপনার একবার পড়া হয়েছে। তারপরে আমরা এই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মনে করেন যে 3টা বা 4টা লেকচার শেষ হয়ে গেছে, আমরা একটা হাফ সাবজেক্ট ফাইনাল নেব। তাহলে সেই হাফ সাবজেক্ট ফাইনালেও নিউপ্লাসিয়া থাকবে একটা চ্যাপ্টার। টোটাল এখানে 10টা হাফ সাবজেক্ট ফাইনাল। তাহলে দেখি আমরা সাবজেক্ট ফাইনাল, এই যে এখানে আছে নিউপ্লাসিয়া আছে হাফ সাবজেক্ট ফাইনাল 1-এ। তাহলে এখানে একবার আপনার আবার নিউপ্লাসিয়া পড়া হলো। আমি ইন্ডিভিজুয়াল একটা লেকচারের কথা বলছি, তাহলে 2 বার হইল। এরপরে আমাদের আছে ফুল মানে সাবজেক্ট ফাইনাল। তাহলে এই যে প্যাথোলজি, এখানে আপনি আরেকবার নিউপ্লাসিয়া পড়বেন, তাহলে আপনার হলো 3 বার। সর্বশেষ আপনি মডেল টেস্ট দিবেন, সেখানেও আপনাকে ইন্ডিভিজুয়াল সে নিউপ্লাসিয়া পড়তে হবে, তার মানে হলো 4 বার। এর মাঝখানে আপনাকে আরেকবার পড়তে হবে। এখন আপনি চিন্তা করেন যে প্রথমবার পড়তে আপনার যেই সময় লাগবে, শেষ পর্যন্ত পড়তে কিন্তু 4 বার যখন আপনি রিভিশন দিবেন, তখন কিন্তু ওই সময়টা লাগবে না, সময় কিন্তু অনেক কমে আসবে। আচ্ছা, এর মাঝামাঝি আপনাকে আমরা আরেকটা পরীক্ষার স্লট রেখেছি, সেটা দেখেন কি, কুইক রিভিশন এক্সাম 1, এক্সাম 2 এবং এক্সাম 3। তাহলে এটা কি? কুইক রিভিশন হলো ম্যাট্রিক্সের একটা বই, যেখানে বিগত বছরের সবগুলো প্রশ্ন, 12 বছরের প্রশ্ন, এমফিল, ডিপ্লোমা এবং রেসিডেন্সি বছরে যে 2টা পরীক্ষা হয়, সবগুলোর প্রশ্ন এবং উত্তর প্রায় ব্যাখ্যা আমরা শেষ করেছি, এবং কেন ট্রু কেন ফলস সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং বলতে পারেন 98 থেকে 99% নির্ভুল বলা যেতে পারে। কুইক রিভিশনে ভুল বের করতে কিন্তু তাকে অবশ্যই একজন খুব নলেজেবল এবং কাবিল হইতে হবে। ঠিক আছে, কারণ আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব এখানে নির্ভুল তৈরি করা। কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, আর কোনো ভুল বা কোনো কিছু রেফারেন্স যদি আপনার টেক্সট বই থেকে আমাদের সেভাবে পাঠাতে পারেন, অবশ্যই আমরা সেটা ঠিক করে ফেলবো, তাহলে আরও একটু নির্ভুলের দিকে আমরা যেতে পারবো। তো সেই বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের 3টা এক্সাম আছে, এবং প্রতিটা এক্সামে কি কি টপিক থাকবে সেটা কিন্তু আলাদা করে সেখানে দেয়া আছে, এবং 100 নম্বরে 90 মিনিটে সে পরীক্ষা হবে।
এখন কথা হলো এই বিগত বৎসরের প্রশ্নগুলো সলভ করলে চান্স পাওয়া যায় কি না, কমন পড়ে কি না, এরকম বেশ কিছু প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন। না, এটা দিয়ে চান্সও পাওয়া যায় না, এটা দিয়ে আপনার খুব কমন আসবে সেটাও কিন্তু হয় না। তাহলে আপনি কেন এটা সলভ করবেন? এটা সলভ করবেন এই কারণেই যে এই যে প্রশ্নগুলো যে ম্যারিট এবং প্রশ্নগুলো করার যে টেকনিক্যাল ওয়ে, স্যাররা যেভাবে এটা করেছেন, এই স্টাইলটা আপনাকে বুঝতে হবে। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার মাথা কাজ করবে যে একটা টপিকে কত অ্যাঙ্গেলে প্রশ্ন করা যায়। এটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু একটা কঠিন কাজ হবে। একটা কঠিন কাজ হবে, আপনাকে অনেক খুঁজে খুঁজে সেটা করতে হবে। আপনি যদি আগে থেকে সেটা দেখা থাকে তাহলে সে অ্যাঙ্গেলে পরিচালনা করতে সেটা আপনার সুবিধা হবে। কারণ মনে করেন আপনি কক্সবাজার গেছেন, আগে যদি যাওয়া থাকে দ্বিতীয়বার গেলে কিন্তু আপনি সেটা সারাউন্ডিং, মনে করেন আগে আপনি গেছেন এরোপ্লেনে গেছেন, এখন আপনার যে এরোপ্লেনে যাইতে হবে তা না, আপনি বাসে গেলেন, তো বাসে গিয়ে কিন্তু আপনি কক্সবাজার কিন্তু আগে যে জায়গাগুলো স্পটগুলো ছিল কোনো একটা নির্দিষ্ট জায়গা বের করতে আপনার সুবিধা হবে। আর আপনি যদি একবার একদম নতুনভাবে যান তাহলে কিন্তু সেটা আপনাকে খুঁজে খুঁজে সময় নিয়ে করতে হবে। তো আমরা এই প্রশ্নের প্যাটার্ন বলেন বা প্রশ্নের যে টেকনিক বলেন, যে অ্যাঙ্গেলগুলো আছে, এগুলো খুব ভালোভাবে বোঝার জন্যই আমরা এই প্রশ্নগুলো সেখানে সলভ করব। কখন করব আসতেছে। নেক্সটে আমরা তাহলে যাব যে সেন্ট্রাল মডেল টেস্ট। সেন্ট্রাল মডেল টেস্ট আমাদের দুটো থাকে এবং সেটা আমরা বেসিক যে স্টাইলে পরীক্ষা নিয়ে থাকে, 3 ঘন্টা ইনভিজিলেটর থাকে, আমরা সেখানে থাকি। সেই স্টাইলে আমাদের ম্যাট্রিক্সের হাতিরপুল ব্রাঞ্চ, তারপরে উত্তরা ব্রাঞ্চ এবং অনলাইনে একসাথে পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। সেটা আমরা নির্দিষ্ট সময়ে টাইম দিয়ে দিই। ওই অনুযায়ী আপনারা সেখানে পরীক্ষা দিবেন। অবশ্য ওএমআরে দেওয়ার চেষ্টা তো করতেই হবে। দেখা যায় ঢাকার বাইরে থেকে অনেকে আসেন সে ওএমআরে পরীক্ষা দেওয়ার জন্য, কারণ টাইম ম্যানেজমেন্ট একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি আপনাদের বলে রাখছি, যারা অনলাইনে ক্লাস করছেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা অফলাইনে ক্লাস করার জন্য আসবেন। অফলাইনে অবশ্যই। এখন মনে হতে পারে যে আমি তো ঢাকার বাইরে থাকি, আমার পক্ষে মনে হয় সম্ভব না। ব্যাপারটা কিন্তু এরকম না। যখন অনলাইনের এই সিস্টেমটা ছিল না করোনা পূর্ববর্তী সময়ে, তখন কিন্তু এই ম্যাট্রিক্স পয়েন্টে ঢাকার বাইরে বলতে টেকনাফ থেকে এসেও কিন্তু ক্লাস করতো। রাজশাহী, খুলনা, সিলেট, চিটাগং এই জায়গাগুলো থেকে এসে ক্লাস করতো। তাহলে বুঝতে হবে আপনাকে ডিভোশন লেভেলটা কোন পর্যায়ে গেলে তিনি প্রতি সপ্তাহে ঢাকার বাইরে নাইটে জার্নি করে এসে ক্লাস করে আবার সেদিন নাইটে চলে যাওয়া, বুঝতে হবে কিন্তু আপনাকে। এবং আমরা দেখেছি এই ডক্টর যারা এত কষ্ট করে আসতেন ঢাকার বাইরে থেকে, এই ব্যাচগুলো থেকে চান্স পাওয়ার রেশিওটা একটু বেশিই ছিল। বিকজ অফ আপনাকে বুঝতে হবে তার ডিভোশন লেভেলটা কিন্তু সেই পর্যায়ে আছে। সো আপনি এটা মনে করার কোনো কারণ নাই আপনি কুমিল্লা থাকেন, আপনি ঢাকার বাইরে যে কোনো জেলায় থাকেন, আপনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, চাইলে কিন্তু হবে। ওই যে আপনাকে আমি বলেছি আপনি মন থেকে চান কিনা, আপনি মন থেকে সেটা চান কিনা। এবং আমরা ম্যাট্রিক্স পয়েন্ট অফলাইনে অলরেডি ক্লাস শুরু করেছি, অফলাইনে অলরেডি আমরা ক্লাস শুরু করেছি এবং আমাদের হাতিরপুল ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চে অলরেডি ব্যাচ শুরু হয়েছে। সো আপনাদের আমি ইনভাইট করব আপনারা অবশ্যই অফলাইনের ক্লাসগুলো একবার করে দেখেন। এখন আপনি মনে হতে পারে অনলাইন অফলাইনের মধ্যে কী এমন পার্থক্য? হ্যাঁ, পার্থক্য হলো আপনি যখন আমার সামনাসামনি এসে ক্লাস করবেন, একটা লেকচারের 70% আপনার মাথায় ঢুকে যাবে ওই 4 ঘন্টা সময়ের মধ্যেই, 5 ঘন্টা সময়ের মধ্যেই। কিন্তু আপনি যখন এটা অনলাইনে দেখবেন, একটা ভিডিও দেখতেই তো আপনার 5 দিন লাগবে এবং আপনারা সেই সাইকোলজিক্যালি বুস্ট আপ সেভাবে থাকেন না। এবং তারপরে সেটাকে আবার ফার্নিশড ওয়েতে পড়াশোনা, কারণ পড়াশোনা একটা নিয়মকানুন আছে যেটা আমি লিখবো বোর্ডে, নিয়মকানুন আছে, সেই ওয়েতে পড়াশোনা করে তারপর আপনি পরীক্ষা দিবেন, কঠিন কাজ। সো আপনি আপনার জীবন থেকে প্রতি সপ্তাহের একদিনের 5টি ঘন্টা ম্যাট্রিক্স পয়েন্টে দেন, দেখবেন সামনের প্রিপারেশনের জন্য এটা আপনাকে
হিউজ একটা সাপোর্ট তৈরি করবে। পাশাপাশি আমাদের সাথে যত বেশি কথা বলবেন, যত বেশি কন্ট্যাক্টে থাকবেন, আপনার সাইকোলজিক্যালি অনেক বেশি আপ, অনেক বেশি বুস্ট আপ থাকবেন। চুপচাপ থাকেন না, ঠিক আছে? এটা যারা অফলাইনে ক্লাস করতে আসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, কখনো চুপচাপ থাকবেন না, কথা বলবেন ক্লাসের আগে অথবা ক্লাসের পরে। এই জায়গাগুলো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আচ্ছা, আর যাদের পক্ষে একদমই সম্ভব হচ্ছে না সেটা ভিন্ন ইস্যুস। আর তারপরেও আপনারা যারা অনলাইনে আছেন, মাঝে মাঝে অন্তত হইলেও টেস্ট করার জন্য হলো একবার আমাদের অফলাইনে ক্লাস করা দেখেন, আপনি ফ্যান হয়ে যাবেন এবং পরবর্তীতে ক্লাস করতে আসবেন। এটাই সিস্টেম। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতেছি এবং সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে আপনাকে বুস্ট আপ থাকার জন্য, আপনি রেগুলার পড়াশোনা করার জন্য আপনার এটা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। আমরা সেন্ট্রালি মডেল টেস্ট যেটা দেখেন, সবগুলো আলাদা 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 ক্লাসরুমের। হ্যাঁ, আমাদের দুটা ব্রাঞ্চের বেশ কয়েকটা ক্লাসরুম আছে। সেই ক্লাসরুমগুলোতে এতজন একসাথে পরীক্ষা দিচ্ছে, এটা একাংশ, সবগুলো তোলা হয়নি। তো এই জায়গায় যেতে হলে যে পরিশ্রম দরকার, যে একাগ্রতা দরকার, যে অধ্যাবসায় দরকার, ম্যাট্রিক্স পয়েন্ট আপনাকে সব দিকে সেভাবে একটা সাপোর্ট দেওয়ার ক্ষেত্র তৈরি করেছে। এবং রেসিডেন্সি এমফিল ডিপ্লোমাতে আমরা আনপ্যারালাল এবং চান্স পাওয়ার মাত্রাও কিন্তু হিউজ, যেটা আপনারা আমাদের পেজে গেলেই বুঝতে পারেন। এবং যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট দিলে সেটা প্রতিফলন আরও খুব ভালো দেখা যায়। আমরা আপনাকে প্রথমে কিছু বইয়ের সাথে পরিচিত করাবো। আচ্ছা, তো আমরা অলরেডি যে লেকচার শিটটা আপনার হাতে আছে তার একদম ব্যাক পেজে দেখেন বুকস একটা লিস্ট অলরেডি তৈরি করা আছে। এখানে সব ফ্যাকাল্টির একসাথে বুকগুলো দেয়া আছে, হ্যাঁ, বইয়ের নামগুলো দেয়া আছে। তো এখান থেকে যেটা পেডিয়াট্রিক্স সেটা আলাদা করা আছে, সেটা তো অন্য কারণে আর দরকার নাই। আর বাকিগুলো মোটামুটি সবার লাগবে। বইয়ে যাওয়ার আগে আমি আপনাদের এখানে যাব, বোর্ডে যাব, যে আপনি বাসায় কিভাবে আসলে পড়াশোনা করবেন, কত ঘন্টা পড়াশোনা করবেন, সেটা একটু জানতে হবে। এবং আপনি যে ক্লাস করে গেলেন অফলাইনে অথবা অনলাইনে, যে ক্লাসটা করলেন, করার পরে আপনার কাজ আসলে কি হবে, কিভাবে আপনি একটা লেকচারকে সুন্দরভাবে শেষ করবেন, সেটা অবশ্যই আপনার জানা থাকা জরুরি। আমরা আসলে কিভাবে পড়ব, কোত্থেকে পড়ব, এই জায়গাটা নিয়েই অনেকে হয়তো অতটা অরিড হয় না, কোনোভাবে পড়ে যাচ্ছেন। এবং তবে একটা বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, মানে ক্যান্ডিডেটরা চিন্তিত থাকে যে কোন সাবজেক্টে পরীক্ষা দিব, কোন ইনস্টিটিউশন চয়েস করব। তো আসলে বুঝতে হবে যে আপনি যে সাবজেক্টটা চয়েস করতেছেন ওই সাবজেক্টে চান্স পাওয়ার মতো আপনি সেভাবে আসলে পড়াশোনা করেছেন কিনা। তো অনেকেই চিন্তা করেন তাহলে আমি একটু লোয়ার সাবজেক্ট, যেটা আপনারা বলে থাকেন, লোয়ার বলে আসলে কোনো সাবজেক্ট নেই, হয়তো যে সাবজেক্টের কম্পিটিশন একটু কম সেখানে পরীক্ষা দিয়ে হয়তো চান্স হতে পারে। তো চান্স জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে নাম্বার সেখানে তুলতেই হবে, কারণ কম্পিটিশন তো অনেক বেশি। সো ওই জায়গাটা তোলার জন্য আপনি যেই পরীক্ষায় দেন না কেন, আপনাকে পড়াশোনার একটা রেগুলারাইজড ওয়েতে, একটা কনসাইজ ওয়েতে আপনাকে একটা রেগুলার পড়াশোনার মধ্যে যেতে হবে। তাহলে আমরা শুরু করি যে আপনার কম্পোনেন্টগুলো কি কি আছে। প্রথমে হলো একটা ক্লাস আছে আপনার কম্পোনেন্ট, যেটা অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা, গেল এটা, সেটা আপনি আমাদের সাথে যে ক্লাসগুলো আছে সেটা আপনি করলেন। এরপরে আছে হলো শিট, তারপরে আছে হলো ম্যাট্রিক্সের মেইন বুক, যেটা আপনারা জানেন 6 বা 7 ভলিউম। তারপরে কি আছে, তারপরে আছে হলো ম্যাট্রিক্সের কিনোট, তারপরে আছে কুইক রিভিশন, তারপরে আছে
ডেভিডসন অথবা বেইলি লাভস, অ্যানাটমি অ্যাটলাস। লাস্টে একটা বড় জিনিস লিখতেছি, সেটা হলো টেক্সট বই। এই দুটাই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যানাটমি অ্যাটলাস, ম্যাট্রিক্স ডেভিডসন অথবা বেইলি লাভস। আপনাদের জন্য সব কিছু করে দেয়া আছে, আপনার দরকার শুধু টেবিলে বসা, সব গুছানো আছে, আপনাকে গুছানো লাগবে না, ঠিক আছে? আপনি শুধু লেকচারগুলো শুনবেন, শুনে যে জায়গাগুলো আমরা ফোকাস করছি, যেগুলো আপনাকে একটু লিখতে বলছি, সব প্রি প্ল্যান্ড। আপনি টেবিলে সময় দিয়ে এই জায়গাগুলো আত্মস্থ করবেন, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আপনি যখন বায়োকেমিস্ট্রি ক্লাস করবেন তখন চিন্তা করার দরকার নাই যে আমার তো অ্যানাটমি বাকি, আমার তো ফিজিওলজি বাকি, নো। আপনি যখন প্যাথোলজি ক্লাস করবেন তখন ওই প্যাথোলজির মধ্যে কনসেন্ট্রেশন করবেন, কারণ আমার দিন ওয়াইজ সাজানো আছে, প্রি প্ল্যান করা আছে আপনাকে কিভাবে কোথায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? আপনি শুধু মনোযোগ দিয়ে ক্লাস করেন। চিন্তা করতে হবে যে আপনি যেই ডিগ্রিতে এন্ট্রি নিতে যাবেন, হ্যাঁ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে কিন্তু জেনে বুঝে পড়ে সেই জায়গাটাতে ঢুকতে হবে। জায়গাটা কিন্তু ন্যারো, এবং একই রকমভাবে জেনে বুঝে শিখে সেখান থেকে বের হতে হবে। এই যে এখন এমবিবিএস করে আমরা শান্তি পাচ্ছি না বা আপনারা শান্তি পাচ্ছেন না, এই যে 5-6 বছর একটা জার্নি করার পরে আরও 6-7 বছর একটা জার্নির জন্য আপনি প্রস্তুত হতে যাচ্ছেন, হওয়াটা কঠিন একটা কাজ। তারপরে আবার একটা, এই যে একটা মানসিক প্রিপারেশন, কেন? কারণ এমবিবিএসটা স্যাচুরেটেড হয়ে গেছে, আশেপাশে আপনার কলিগ বন্ধু বান্ধবী অনেক পরিচিত, অনেক এমবিবিএস। তো এইখানে আপনার টিকে থাকার জন্য আপনাকে একটা ডিফারেন্ট জায়গায় যেতে হবে, এবং সেটাই হলো একটা ডিগ্রি। এখন এই একটা ডিগ্রিতে যখন আপনি ন্যারো পাইপ, এমবিবিএস যেরকম স্যাচুরেটেড, পোস্ট গ্রাজুয়েশন এরকম স্যাচুরেটেড হয় নাই, আর হইলে তো তখন আবার দাম থাকবে না। তাহলে এই জায়গাটাতে ন্যারো একটা জায়গা আপনাকে ডিফারেন্ট প্রমাণ করার জন্য যে প্রিপারেশনের দরকার, তার মানে একটা ভার্স প্রিপারেশন লাগবে অবশ্যই। পাশাপাশি আশ্বাসের জায়গা হলো যে আপনি যদি লেগে থাকেন তাহলে চান্স হবে। আপনি যদি পড়াশোনার মধ্যে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনার চান্স হবে। আমরা দেখা যায় বছরে 4 বার পরীক্ষা দিই, অলরেডি আমি বলেছি, বিভিন্ন সময় বলি। জানুয়ারিতে পার্ট 1 দেই, মার্চে ডিপ্লোমা দেই, জুলাইতে আবার এফসিপিএস পার্ট 1 দেয়, আবার নভেম্বরে। তো বছরে যদি আপনি 4 বার পরীক্ষা দিয়ে যদি না টিকেন, আপনার তো মন খারাপ সারা বছরই আসলে থাকবে। তাহলে ফোকাস অন প্রিপারেশন, যে কোনো একদিকে আপনি অবশ্যই ফোকাস করেন প্রিপারেশন নেওয়ার জন্য। রেসিডেন্সি এমফিল ডিপ্লোমায় একই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া যায়, এবং এইটা অপেক্ষাকৃত আপনার আত্মস্থ এবং গ্রিপের মধ্যে। আপনি লেগে থাকলে এটা পসিবল খুব ভালোভাবে। হ্যাঁ, অনেকে চিন্তা করেন যে ওখানে সিট 3টা, ওখানে সিট 5টা, আমাকে 10টা-15টা সিটের মধ্যে কম্পিটিশন করতে হবে। হ্যাঁ, আপনি সে কম্পিটিশন করেই আপনি সেখানে চান্স পাবেন, এবং এটা পসিবল হয়ে আসতেছে। আপনি জাস্ট 1 মাস এই শিডিউল অনুযায়ী পড়াশোনা করেন, আপনার পড়ার যে গতি আসবে আপনাকে আর কিছু বলতে হবে না। আমরা যেটা করি, প্রতিবার পরীক্ষা দেওয়ার পর 2-3-4 মাস উধাও হয়ে যায়, আবার পরীক্ষা আসলে তার 1-1.5 মাস আগে ছুটি নিয়ে বিভিন্নভাবে করে পড়াশোনাটাকে আবার চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এইভাবে কঠিন কাজ, জিনিয়াসদের কথা আলাদা, অন জেনারেল কথা বলছি, এইভাবে একটু কঠিন কাজ, এবং একটা কনক্রিট প্রিপারেশনের জন্য 7 থেকে 8 মাসের একটা সময়ের প্রয়োজন হয়, যেটা আমরা যারা এটাতে দিতে পারছেন তাদের পথটা সোজা হচ্ছে। আমরা আসি এখানে। এই শীট পড়ার জন্য আপনি ক্লাস করার পরে এখানে 7 ঘন্টা সময় দেন। ম্যাট্রিক্স বই, মনে করেন আমরা সেল ইঞ্জুরি ক্লাস করলাম, করার পরে আমরা সেল ইঞ্জুরির শীটটা 7 ঘন্টা ধরে পড়লাম। তারপরে কি করবেন? তারপরে আপনি সেল ইঞ্জুরি ম্যাট্রিক্সের যে মেইন ভলিউম আছে, যারা ফ্যাকাল্টি অফ সার্জারি বা ফ্যাকাল্টি অফ মেডিসিন বা বেসিক যেটাই হোক,
সেই বইটা নিয়ে আপনি সেল ইঞ্জুরি চ্যাপ্টারটা খুললেন, খোলার পরে এখানে সময় দিবেন 4 ঘন্টা। ভেরি গুড। আচ্ছা, এরপর হলো ম্যাট্রিক্সের কিনোট। কিনোটটা হলো পুরো ইম্পর্টেন্ট টপিক শিটগুলো দিয়ে সাজানো, ইম্পর্টেন্ট টপিক শিট দিয়ে সাজানো, যেটার সাথে অনেক মিল পাবেন, শিটেও মিল পাবেন, ক্লাস মিল পাবেন, ম্যাট্রিক্সের বড় বইয়ে মিল পাবেন, কিন্তু আপনি পড়বেন সেটা। এটা কতটা কাজে লাগবে আপনি পরীক্ষার আগে যখন 2-3 মাস চলে আসবে তখন বুঝতে পারবেন। তখন নতুন বই খুলে তো লাভ হবে না, আগে থেকে আপনাকে একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে। এইটা পড়বেন 2 ঘন্টা। কুইক রিভিশন, কোশ্চেন সলভ। কোশ্চেন সলভ আপনি একবার 6-7 ভলিউমে করবেন, আবার কুইক রিভিশন থেকে আরেকবার কোশ্চেন সলভ করবেন। এটা হলো 1.5 আওয়ার্স। ডেভিডসন এবং বেরিলাভস, ডেভিডসন এবং বেরিলাভস জায়গাটাকে একটু ক্লিয়ার করি। যারা ক্লিনিক্যাল মেডিসিন পরীক্ষা দিবেন আপনাদের ডেভিডসনের একটা বড় অংশ লাগবে, যেটা আমরা ক্লাসগুলোতে বলবো। তো যেই চ্যাপ্টারগুলো প্রয়োজন সেই চ্যাপ্টারগুলো থেকে ছক যেগুলো আছে সেগুলো আমরা এই ম্যাট্রিক্স ডেভিডসন বুকে নিয়ে আসছি। বেরিলাভসে যেগুলো আছে সেগুলো আমরা বেরিলাভস বুকসে নিয়ে আসছি। পাশাপাশি আরেকটা কাজ করছি, যারা মেডিসিন দিবেন ফ্যাকাল্টি, তাদের কিছু সার্জারি পোর্শন থেকে কোশ্চেন থাকে, সেই পোর্শনটা এই মেডিসিন ডেভিডসনের যে শিটটা আছে তার পেছনে সংযুক্ত করা আছে। একই রকমভাবে যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদেরও কিছু মেডিসিন জায়গা থেকে প্রশ্ন আসে, সেই অংশগুলো আমরা এই বেরিলাভসের পেছনে সংযুক্ত করে দিয়েছি। তো এইটা প্রতিদিন একবারে পড়ে শেষ করাটা কঠিন, তাহলে আপনি কি করবেন, প্রতিদিন 1 ঘন্টা করে, প্রতিদিন 1 ঘন্টা করে আপনি ছকগুলো দেখবেন, আগে থেকে দেখা শুরু করেন। এবং একই ছক, ম্যাক্সিমাম ছক আপনি ফিজিওলজি ক্লাসে পাবেন, আপনি ক্লিনিক্যাল যে ক্লাসগুলো আছে সেখানে পাবেন, আবার মেন্টর যিনি ক্লাস নেবেন উনি আবার বুঝাবেন। তো এই কম্বিনেশন আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে। আমি আপনাকে আবারও বলছি, পরীক্ষা চান্স পাওয়ার জন্য একটা মূল শর্ত রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। আপনি এটা মনে করার কারণ নাই যে আমি এখানে একবার পড়ছি এই জিনিস আবার এখানে পড়ার দরকার, কি দরকার আছে। আপনি আমাদের কথাগুলো, ম্যাট্রিক্স পয়েন্টের কথাগুলো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা করেন, আপনিই লাভবান হবেন। তাহলে এইখানে আপনি 1 ঘন্টা করে এখানে ডেইলি একটা সময় দিবেন। অ্যানাটমি অ্যাটলাস, এই বইটা আমরা ওইভাবে প্রচার করার সুযোগ পাইনি করোনা সিচুয়েশনের কারণে। একটা চমৎকার বই, যাদের অ্যানাটমি ভীতি আছে আপনারা বইটা মাস্ট কালেক্ট করবেন, কোনো কথা হবে না এটাতে। কি আছে এখানে, যেই ছবিগুলো থেকে প্রশ্ন আসে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আমরা চ্যাপ্টার ওয়াইজ সেই ছবিগুলো এটাতে ইনক্লুড করছি। ছবি থেকে কোন জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট নাকি পুরো পার্টসগুলো, সেগুলো ছবির পাশে বক্সে দেয়া আছে, আপনি ওইটাই ফোকাস করেন। এই হলো অ্যানাটমি অ্যাটলাস। এবং চ্যাপ্টার ওয়াইজ যখন আপনি করা শুরু করবেন, দেখতে থাকবেন, ছবি আমাদের মনে থাকে ভালো, কোরিলেশন করতে পারবেন। পাশাপাশি চমৎকার ক্লাস আছে, শুভ আছে, মুরাদ আছে, তাজিন আছে, তখন একটা কোরিলেশন হবে। আমরা আবারও বলছি, আমি কোরিলেশনের জায়গাটা আমরা সেখানে সেট করে দিচ্ছি। আপনি ধৈর্য ধরে খালি ক্লাসগুলো এবং পড়ার টেবিলে এবং ইকুইপমেন্টগুলো সাথে রাখেন। এটা আপনি পড়বেন, দেখবেন 1 আওয়ার। টেক্সট বুকস, টেক্সট বই, এটা শুনলেই অনেকে চিন্তা করেন অনেক পড়া, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে কীরকম, মনে করেন যে সেল ইনজুরি নিয়ে কথা হচ্ছিল, সেল ইনজুরি নিয়ে কথা হচ্ছিল, তো এই সেল ইনজুরি আপনি যখন এত কিছু পড়াশোনা করবেন কুইক রিভিশন পর্যন্ত, আপনার মাথায় কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হবে, একটা ইমপ্রেশন তৈরি হবে যে সেল ইনজুরি থেকে কোন কোন টপিকগুলো আপনাকে বেশি বেশি এমফাসিস দিতে হবে, বেশি বেশি ফোকাস করতে হবে।
প্রত্যেকটার কিন্তু একটা কন্টিনিউশন আছে। তাহলে ওই ইমপ্রেশন দেখে আপনি টেক্সট বই যখন খুলবেন, যদি প্যাথোলজি বলি তাহলে রবিন্স যাদের পড়া আছে ভালো, আর না থাকলে খালেক্সারের বইটা খুললেন, ওই টপিকগুলো আন্ডারলাইন করবেন, ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্কার দিয়ে দাগাবেন, শেষ পড়া। এখানে যে আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষ করতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। তাহলে এই টেক্সট বইয়ের পিছনে এই আন্ডারলাইন করার জন্য আপনি 3 ঘন্টা এখানে সময় দিবেন, 3 ঘন্টা সময় দিবেন। এই হলো একটা লেকচার শেষ করার জন্য টোটাল টাইম। তার মধ্যে ডেভিডসন বেরিলাভস এবং অ্যানাটমি অ্যাটলাস এইটা আলাদা, একটা লেকচার শেষ করার জন্য এই হলো টোটাল, এই হলো টোটাল। তারপর আমি পাশে লিখে রাখি ডেভিডসন বেইলি, এটা আলাদা, প্রতিদিন 1 ঘন্টা। তারপরে অ্যানাটমি অ্যাটলাস 1 ঘন্টা, দুটাই ম্যাট্রিক্স। তাহলে এই হলো 3 ঘন্টা। এখন টোটাল কত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, টোটাল কত হিসাব করেন। 4 3 11, 12 13 14 17, 17.5 ঘন্টা। একটা লেকচার শেষ করার জন্য এই 17.5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এখন কথা হলো যে আপনি একটা লেকচার, যারা লং ব্যাচে একদম শুরু থেকে করেন, একটা লেকচার থেকে আরেকটা লেকচার যখন করবেন মাঝখানে প্রায় 6 দিন সময় থাকে। আপনি এখন চিন্তা করেন, আপনি যদি প্রতিদিন 5 ঘন্টা করে পড়াশোনা করেন তাহলে একটা লেকচার শেষ করতে আপনার লাগবে 3.5 দিন। যদি আপনি 6 ঘন্টা করে পড়াশোনা করেন তাহলে সময় লাগবে হলো 3 দিন। আর যদি আপনি 1 ঘন্টা করে পড়াশোনা করেন প্রতিদিন তাহলে লাগবে হলো আপনার 18 দিন। জায়গাটার পার্থক্য কিন্তু এখানেই হয়ে যাবে। এবং এই 17.5 ঘন্টা প্রিপারেশন নিয়ে আপনি 25 নম্বরের আমার সেই পরীক্ষাটা দিবেন, দেখেন আপনার ট্রিমেন্ডাস উন্নতি হবে। এবং এইভাবে যখন আপনি 2 3 4টা লেকচার করতে থাকবেন, আপনার নিজের মধ্যে একটা ফ্লো চলে আসবে পড়াশোনা করার জন্য। ডেফিনেটলি সেটা আসতেই হবে। এবং এই জন্য আপনি আমাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন, সাইকোলজিক্যালি একটা বুস্ট আপ থাকার চেষ্টা করবেন। যারা ঢাকার বাইরে অনলাইনে ক্লাস করছেন মাঝে মাঝে ঢাকা এসে ক্লাস করতে চাবেন, আর যারা সামনাসামনি আছেন তাদের সমস্যা নাই, তারা অলওয়েজ একটা বুস্ট আপের মধ্যে থাকবেন, অসুবিধা ইনশাল্লাহ হবে না। তাহলে এই 17.5 ঘন্টা আপনি শুরুতেই তো 10 ঘন্টা করে পড়বেন না, তাহলে শুরুতে আপনাকে চিন্তা করতে হবে 5 আওয়ার্স, এই 5 ঘন্টা ডেইলি আপনি 5 ঘন্টা রেগুলার আপনাকে পড়াশোনা করতে হবে। এখন 5 ঘন্টা কীভাবে বের করবেন? আপনি যারা অফিসে যান, অফিসে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে শুরু করে দিতে হবে, 1 ঘন্টা পড়াশোনা করতে হবে। অফিস থেকে বের হয়ে আপনাকে লাইব্রেরিতে চলে যেতে হবে, সেখানে আপনাকে ম্যাক্সিমাম একটা সময় 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা পড়ে ফেলতে হবে। আর রাতে বাকি সময়টা যে যেভাবে সাজিয়ে নিতে পারেন। যারা লেকচারার হিসেবে আছেন বিভিন্ন মেডিকেল কলেজে, তাদের জন্য সময়টা পাওয়াটা একটু সুবিধা হবে। আপনি অফিস ওই আওয়ারের মধ্যেই 1-1.5 ঘন্টা আগায় নিতে পারবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, যারা 5 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করবেন তার তো 3.5 দিনে শেষ। তাহলে আপনি কি চিন্তা করতেছেন বাকি 2.5 দিন আমি ঘুরে ফিরে কাটাবো? না। তাহলে মাঝখানে আপনাকে এই 2 দিন সেট করে নিতে হবে প্রিভিয়াস লেকচার রিভিশন দেওয়ার জন্য। বিলিভ মি, আপনি যখন এই সিকোয়েন্সে আগাবেন, প্রিভিয়াস লেকচার মানে এই যে সেল ইঞ্জুরি যেটা আছে, এটা তো পরের সপ্তাহতেই প্রিভিয়াস হয়ে যাবে না? অবশ্যই হয়ে যাবে। তাহলে প্রথমবার এই সেল ইঞ্জুরি পড়তে আপনার 17.5 ঘন্টা লাগছে, পরে যখন আপনি এটা রিভিশন দিতে যাবেন তখন এটা 50%-এ নেমে আসবে। মনে করেন এখানে লাগবে তখন 8 ঘন্টা। ওই যে 2 দিন আপনি এক্সট্রা আছে, সেই 2 দিন আপনি প্রিভিয়াস লেকচারটা সেল ইঞ্জুরিটা 8 ঘন্টা পড়ে শেষ করেন। সেম সিকোয়েন্সে সবগুলো ভাগ করে ফেলবেন ঘন্টাগুলো। আপনার প্রিপারেশান ট্রিমেন্ডাস প্রিপারেশান হইতে বাধ্য, কোনো সন্দেহ নয়, এইভাবে যদি আপনি আগাতে থাকেন। দেন
আমরা 3-4টা লেকচার হওয়ার পরে হাফ সাবজেক্ট ফাইনাল নিব, সেখানে আবার পড়া হবে, যেটা আমি একটু আগে বলেছি। আবার তারপরে ফুল সাবজেক্ট ফাইনাল নিব, তারপরে মডেল টেস্ট, সেটা তো আছে। এখন আমরা আপনাকে এই বইগুলোর সাথে একটু পরিচিত করাই, সবগুলাই নিউ এডিশনের বই। এটা হলো এমএস, হ্যাঁ এমএস। তাহলে এই বইটা কারা নেবেন? এটা ফ্যাকাল্টি এমএস যারা পরীক্ষা দিবেন, যারা বেসিক সাবজেক্টে পরীক্ষা দিবেন, যারা এমফিল ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন, তারা এই বইটা সংগ্রহ করবেন। এমফিল ডিপ্লোমা, সার্জারি, মেডিসিন, বেসিক যারা আছে সবাই নিতে পারেন, এটা সমস্যা নাই। আচ্ছা, এটা হলো এমডি। এটা কারা নেবেন? এটা যারা ফ্যাকাল্টি এমডিতে পরীক্ষা দিবেন মেডিসিনে, তারা এটা নেবেন। পাশাপাশি যারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন তারা এটা নেবেন। এবং পেডিয়াট্রিক্সে যারা পরীক্ষা দিবেন, আপনাদের ক্লিনিক্যালের জন্য এই বইটা লাগবে, এই বইটার সাথে অ্যাড হবে। আচ্ছা, এবার আমরা আসি যে কুইক রিভিশন। 1 ভলিউম করা হয়েছে, হ্যান্ডি করা হয়েছে, বিগত 12 বছরের প্রশ্ন সেখানে আছে। তো কুইক রিভিশনের বইটা চমৎকার একটা বই, ভুল অনেক কম, অনেক জায়গায় অনেক ভুল দেখেছি, অনেক কিছু বলা সম্ভব না। তো এই কুইক রিভিশনের জায়গাটা আপনারা পড়বেন এই সিকোয়েন্স অনুযায়ী। এবং আপনাদের অনলাইনে যারা প্রশ্ন থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনারা যেটা করবেন যে আমাদের ম্যাট্রিক্সের 56,000 গ্রুপের যে গ্রুপটা আছে, সেখানে একাডেমিক পোস্টগুলো আপনারা করতে পারেন, আমাদের সেখানে দিব। এবং এছাড়াও ভিডিওর নিচে কমেন্টে আপনারা আপনাদের প্রশ্নগুলো সেভাবে করতে পারেন। তবে প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে সেই অনুযায়ী আপনারা সেভাবে প্রশ্নগুলো করেন। আর যারা অফলাইনে আছেন তাদের জন্য তো সমস্যা না এটা। আচ্ছা, নেক্সট আমরা যা বলবো কিনোট। কিনোটের যে কথাটা বলেছি, কিনোটের 2টা পার্ট, একটা হলো ফান্ডামেন্টাল পার্ট, একটা হলো ক্লিনিক্যাল পার্ট। চমৎকার 2টা বই, অবশ্যই কালেক্ট করবেন এবং এই সিকোয়েন্স যেভাবে দেয়া হয়েছে আপনারা সেভাবে এই বইগুলো পড়াশোনা করবেন। এই বইটার কথা বলছিলাম, অ্যানাটমি অ্যাটলাস, চমৎকার বই। এখানে আমি প্রতিদিন একটা পড়ার সময় রেখেছি 1 ঘন্টার মতো, অন্তত হাফ অ্যান আওয়ার হলেও পড়তে হবে আপনাকে। অ্যানাটমি বিষয়টাতে ভীতি বলে আর কিছু থাকবে না, ঠিক আছে? শুভ আছে, মুরাদ আছে, তাজিন আছে, চমৎকার বেশ কিছু ক্লাস সাথে কম্বাইন করবেন এই শিডিউল অনুযায়ী। এটা হলো বেলি লাভস, এটা হলো ডেভিডসনের যেই বক্স শিটের কথা বলেছি। তো এই জায়গাটা আপনারা কালেকশানে রাখবেন। আমরা অনেকে লামলি, রডডি, স্মিথডি, এখন রেসিডেন্সিতে আমি এটা আর পড়তে বলি না, দরকার নাই। তারপরে যদি কেউ পড়তে চান অসুবিধা নাই, আমাদের এখান থেকে সাজেস্ট, আমরা কিছু কোশ্চেন সাজেস্ট করি, আলাদা করে দেয়া আছে, ওই কোশ্চেনগুলো আমরা দিয়ে দিব, অসুবিধা নেই, আপনারা শুধু সেগুলো পড়েন। এখন এখান থেকে আর তেমন বেশি প্রশ্ন আসে না। এই কম্বাইন্ড যে বইয়ের বিষয়গুলো দেখলাম, আপনারা হাতিরপুল বুক শপ থেকে, ওদেরকে বলা আছে, ওরা প্যাকেজ আকারেই আছে, আপনারা সেখান থেকে এগুলো কালেক্ট করতে পারবেন। যেটা হাতিরপুল যে ব্রাঞ্চ আছে আমাদের হাতিরপুলে, তার পাশের বিল্ডিংয়েই এই হাতিরপুল বুক শপ। অলরেডি ফোন নাম্বারও দেখতে পাচ্ছেন নিচে দেয়া আছে। এছাড়াও ফেসবুক গ্রুপে অনেকভাবে সেটা দেয়া হয়, এবং এই হাতিরপুল বুকসের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এখানে আপনারা নির্বিঘ্নে টাকা দিয়ে বইগুলো নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা জানবো যে কিভাবে আমরা অনলাইনে পরীক্ষাগুলো দিব। এতক্ষণ তো আপনি পড়াশোনা করলেন, তো অনলাইনে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমাদের একটা ভিডিও আছে, যেখানে অনেকেই হয়তো অনলাইনে পরীক্ষাটা দিতে পারেন না বা জানা নেই, আগে দেওয়া হয়নি আমাদের ম্যাট্রিক্সের সাথে। সেটা সুন্দর একটা ইজি ভিডিও আছে, এবং পরীক্ষা দেওয়াটা অনেক খুব ইজি, সমস্যা হবে না। তো সেটা অলরেডি ইউটিউবে আছে লিংক, আমরা প্রয়োজনে আবার গ্রুপে সেটা দিয়ে দিব। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা খুব আপডেটেড। কীরকম? মনে করেন আজকে আপনি সেল ইঞ্জিনি পরীক্ষা দিয়েছেন, আপনি পেয়েছেন 21, আপনি ফার্স্ট হয়েছেন। আবার দেখা গেল 1 সপ্তাহ পরে উত্তরা ব্রাঞ্চে সেল ইঞ্জিনি ক্লাস এবং সেখানে পরীক্ষা দিয়েছে, উনি 22 পেয়েছেন। তাহলে
22 যিনি পেয়েছেন অটো আপডেট হয়ে উনি ফার্স্ট হয়ে যাবেন, আপনি সেকেন্ড হয়ে যাবেন। সো সেল ইঞ্জিন পরীক্ষা যে ব্যাচে 6 মাস পরেও যদি অন্য কেউ পরীক্ষা দেয়, আমরা অটো আপডেট করে ফেলতে পারবো সেই মেধা তালিকা লিস্ট, যেটা আপনি মোবাইল দিয়ে পরীক্ষা দিতে পারেন, আপনি ল্যাপটপ দিয়ে পরীক্ষা দিতে পারেন, আপনি ডেস্কটপ দিয়ে পরীক্ষা দিতে পারেন, অসুবিধা নেই, অটো সেটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরীক্ষা নিয়ে আমরা আর তেমন কিছু না বলি, আমরা পরবর্তীতে যেটাতে যাচ্ছি, যে আপনার পড়াশোনা করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় আসলে সেভাবে আলাদা করতে হবে, এবং সেই আলাদা করার সময়টা বের করার ওই দায়িত্বটুকু শুধু আপনাকে নেবেন। আর এটার জন্য যা ইকুইপমেন্টস যা দরকার, যেভাবে আপনাকে বোঝানো দরকার, যে মেকানিজমগুলো দরকার, এই জায়গাগুলো আমরা সেটা অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করব এই ক্লাস, এই পরীক্ষা, এই ইকুইপমেন্ট যা যা আছে এগুলোর মাধ্যমে। তো যাই হোক, পাশাপাশি এটা বলবো যে যারা অনলাইনে পরীক্ষা যাই দেন না কেন, আপনাকে অবশ্যই ওএমআর যে পেপার আছে সেখানে প্র্যাকটিসটা রাখতে হবে। বড় পরীক্ষাগুলো দেওয়ার ক্ষেত্রে তো মাস্ট, ছোট পরীক্ষার পাশাপাশি বড় পরীক্ষা দেওয়ার না। যারা যখনই ঢাকায় আসেন না কেন, আপনি চেষ্টা করবেন ম্যাট্রিক্সে আমার সাথে একটু দেখা করার জন্য, বা অন্য যিনি মেন্টর আছেন তার সাথে একটু দেখা করার জন্য। এতে করে ঢাকায় তো আসা হয়, বিভিন্ন কাজে আসা হয়, শুধু এসে ওই যেই পারপাসে আসছেন সেটা শেষ করে চলে না গিয়ে আপনার জীবনের একটা বড় পার্ট ডিগ্রি এন্ট্রান্স, এই পার্টের জন্য আমাদের সাথে আপনি কিছু সময় রাখবেন, কিছু সেশন রাখবেন। এতে করে আপনার নিজেরই লাভবান হবে, নিজেই উপকৃত হবেন। আর যেটা বলছিলাম, ওএমআর ফর্মে পরীক্ষা দিলে আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার গোল্লা ভরাট করা, এটা কতটা যে কাজে লাগে, যারা এর আগে 1 থেকে 2বার পরীক্ষা দিয়েছেন, মানে বিএসএমইউর আন্ডারে পরীক্ষা দিয়েছেন, আপনারা সেটা জানেন। তো সবশেষে আপনাদের নতুন যে ব্যাচ আছে সবার প্রতি শুভকামনা, এবং আমার সাথে যারা দেখা করতে চান, অনেকেই ফোনে মেসেঞ্জারের পাশাপাশিও যারা দেখা করতে চান, অবশ্যই আগে থেকে শিডিউল নিলে সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব, যেহেতু আমি ম্যাট্রিক্সে একটা ভালো অংশ সময় দিই, এবং এটা করলে আপনার নিজের জন্যই সাইকোলজিক্যালি, একাডেমিক্যালি ভালো একটা বুস্ট আপ পর্যায়ে থাকবেন, যেটা আপনার পড়াশোনা করতে অনেক বেশি হেল্প করবে। তো সবশেষে আবারও শুভকামনা জানিয়ে আমরা পরবর্তী সেগমেন্টের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে।